হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার হাতে যদি এমন একটা পেন্সিল থাকত যা দিয়ে আঁকা যে কোনো ছবি মুহূর্তের মধ্যেই জীবন্ত হয়ে উঠবে, তাহলে আপনি কি আঁকতেন? ঠিক এমনই এক জাদুকরী পেন্সিল খুঁজে পায় হুয়াং নামের এক গরিব শিল্পী, যে কিনা দুবেলা ঠিকমতো খেতে পেত না। সে এখন চাইলেই আঁকতে পারে টাকার পাহাড়, বিলাসবহুল গাড়ি আর আলিশান বাড়ি। কিন্তু এই অকল্পনীয় ক্ষমতা কি তার ভাগ্য ফেরাতে পারবে, নাকি তাকে অন্য কোন বিপদে ফেলবে? চলুন আজকে সেই গল্পটাই জানব। আর আমাদের আজকের মুভির নাম কিং অফ পেইন্টিং। আর বরাবরের মতো আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। গল্পের সিজাগতেই আমাদের দেখা হয় হুয়াং নামের এক ছেলের সাথে, যে কিনা পেশায় একজন আর্টিস্ট। হুয়াং ছেলেটা ছিল খুবই গরিব। রাস্তার পাশে বসে সে ছবি আঁকত। কিন্তু হুয়াংগাং কিন্তু দারুণ ছবি আঁকত। শিল্পী হিসেবে তার হাত ছিল বেশ পাকা। কিন্তু এত ভালো ছবি কেউ দিন রাত খেটে খুঁটে বেচারার কপালে জুতো কেবল দুবেলা দুটো খাবার জোগাড় করার মতো পয়সা। একদিনের ঘটনা, লেকিয়াং নামের এক নামকরা শিল্পী এসে তার কাছে হাজির হয়। এসেই সে হুয়াংগাংয়ের দিকে একগাদা টাকার বান্ডেল ছুঁড়ে মারে। আসলে এই লেকিং শিল্পীটা শিল্পী হিসেবে বেশ নাম কামিয়েছে ঠিকই, কিন্তু তার আঁকা ছবিগুলো একটাও তেমন একটা পাত্তা পাচ্ছিল না। আর তাই সে চালাকিটা অন্য জায়গায় করে। সে হুয়াংগাংয়ের কাছ থেকে ছবি আঁকিয়ে নিত, আর তার বদলে হুয়াংকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত। লেকিয়াক কিন্তু মনে মনে ঠিকই জানত যে তার এই নাম ডাকের আসল কারণ হুয়াংয়ের আঁকা সেই অসাধারণ ছবিগুলো। যাই হোক, হুয়াং এরপর তার যা কিছু ছিল তার মানে রং তুলি আর ক্যানভাসগুলো গুছিয়ে নিয়ে তার ছোট্ট ফ্ল্যাটের দিকে হাঁটা শুরু করে। যাওয়ার পথে সে দেখে আরও অনেক চিত্রশিল্পীরা রাস্তার ধারে বসে ছবি আঁকছে। আসলে এই শহরে ভালো শিল্পীর তেমন একটা কদর ছিল না বললেই চলে। মানুষজন জনপ্রিয়তার পেছনেই দৌড়াত, আর লেকিয়াক ঠিক এই জিনিসটারই ফায়দা তুলছিল। হুয়াং তার আঁকা কিছু ছবি নিয়ে গেল স্থানীয় এক আর্ট গ্যালারির মালিক ঝাও এর কাছে। কিন্তু ঝাও হুয়াং এর ছবি কিনতে একটু আগ্রহ দেখায় না। তার সাফ কথা, হুয়াংগাং এর আঁকা ছবি নাকি একদম ফালতু। ঝাও আবার হুয়াংগাংকে এটাও বলে যে তার আর্ট গ্যালারিতে শুধু লেকিয়াকের ছবি রাখা হয়, কারণ লেকিয়াক নাকি দুর্দান্ত ছবি আঁকে। কিন্তু মজার ব্যাপার হল ঝাও নিজেও এটা জানত না যে লেকিয়াকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে ওগুলো আসলে হুয়াংয়েরই আঁকা। লেকিয়াক শুধু নিজের নামে এই ছবিগুলো বেচে পয়সা কামাচ্ছে, কিন্তু বেচারা হুয়াংগাং সত্যিটা বলার সাহসও তার ছিল না, কারণ এই ছবি এঁকে সে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল। আর তাই সত্যি বলে দিলে যদি এরপর সে নিজের নামে ছবি বিক্রি করতে যায়, তাহলে হয়তো কেউ তার ছবি কিনবেও না। মন মরা হয়ে হুয়াংগাং সেখান থেকে বেরিয়ে আসে। পাথে তার সাথে দেখা হয় দুটো বকাটে ছেলের, যারা শাওয়াং নামের এক অন্ধ মেয়েকে খুব জ্বালাতন করছিল। হুয়াংগাং মেয়েটাকে বাঁচাতে যায়, কিন্তু উল্টো ওই দুই বদমাইশ হুয়াংগাংকেই আচ্ছামতো ধোলায় দিয়ে দেয়। শাওয়াং মেয়েটার তখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কেউ আপনজনও ছিল না। তাই হুয়াং দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। সে শাওয়াংকে এটা বুঝতে দেয় না যে তার জন্য তাকে মার খেতে হয়েছে। পরের দিন হুয়াং শাওয়াংকে একজোড়া সুন্দর উঁচু হিলের জুতা উপহার দেয়। শাওয়াং অনেক দিন ধরেই এমন একজোড়া হিল কিনতে চেয়েছিল, কিন্তু গরিবের সংসারে স্বাদ থাকলেও সাধ্য হয় না। টাকার অভাবে সে কখনোই সেটা কিনতে পারেনি। হিলগুলো পেয়ে সে যে কি খুশি হল সেটা আর বলার মতো না। আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বেশ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্কও হয়ে যায়। বন্ধুত্ব মানে ওই একটু একটু ভালো লাগা আর কি। এদিকে তারা দুজন যখন মন খুলে একটু গল্প করতে শুরু করেছে, এমন সময় মিংফাইর ঘুম ভেঙে যায়। মিংফা হল হুয়াংয়ের রুমমেট, আর সেও হুয়াংগাংয়ের মতো একজন আর্টিস্ট। মিংফা আর হুয়াংগাং দুজনেই ছাদে যায় একটু খোলা হাওয়ায় মনটা হালকা করতে।
আসলে তারা দুজনেই তাদের এই টানাটানি জীবন নিয়ে বেশ হতাশ ছিল। মিংফাংয়ের স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার, আর হুয়াংগাং চেয়েছিল একজন নামকরা শিল্পী হতে। দুজনেই সেদিন নেশার ঘরে ছাদের উপরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই মাঝরাতে একটা বিদঘুটের শব্দে হুয়াংয়ের ঘুমটা ভেঙে যায়। সে আকাশের দিকে তাকাতেই তার চোখ তো একেবারে ছানা বড়া। এ মায়ে কি দেখছে সে? একটা অচেনা মহাকাশয়। সে আর দেরি না করে চুপি চুপি সেই মহাকাশযানটার পিছু নেয়, আর দেখে ভেতর থেকে ৩ জন ভিন গ্রহের প্রাণী, মানে এলিয়েন, বেরিয়ে আসছে। সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে, কিন্তু চোখের পলকেই এলিয়েনগুলো হাওয়া গিয়ে। তবে যাওয়ার আগে ওয়াং দেখে তাদের স্পেসশিপ থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে যাচ্ছে। কাছে গিয়ে সে দেখে এটা একটা পেন্সিলের মতো দেখতে জিনিস। পরের দিন সকালে যখন হুয়াংয়ের ঘুম ভাঙে, সে পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছিল না যে এটা দিয়ে কি করবে বা কি হতে পারে। এরপর ক্যানভাসটা বগলদাবা করে সে রোজকার মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়ে, পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য। হুয়াং প্রথমে একটা আপেলের ছবি আঁকে, আর ছবিটা আঁকা শেষ হতে না হতেই সেই আপেলটা সত্যি সত্যি একটা ফলে পরিণত হয়ে যায়, আর নিজের চোখের সামনে এমন কিছু হতে দেখে। হুয়াং প্রথমে ভাবছিলি সে হয়তো স্বপ্ন দেখিয়াছি, কিন্তু না, এটা তো সত্যি। সে আপেলটা হাতে তুলে একটা কামড় বসায়, আর দেখে এর স্বাদ একেবারে সত্যিকারই টাটকা আপেলের মতোই। এই অদ্ভুত ঘটনা দেখে সে তো রীতিমতো সে দৌড়ে চলে যায় মিংফার কাছে। মিংফাকে সে আগাগোড়া সব ঘটনা খুলে বলে, কিন্তু মিংফা তার কথার কোনো পাত্তাই দিচ্ছিল না। তখন হুয়াং তার কথা প্রমাণ দিতে একটা কাগজে সোনার বারের ছবি আঁকে, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সেই সোনার বার আর আগের মতো সত্যি হয় না। আর এটা দেখে মিংফা ভাবছিল হয়তো টাকার অভাবে হুয়াং নির্ঘাত পাগল হয়ে গেছে, তাই সে কাগজটা দুমড়ে মুছড়ে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই নিচ থেকে একটা লোকের গলা ফাটানোর চিৎকার আসে। কি ব্যাপার? আসলে সেই কাগজ থেকে সোনার বার্তাটা ঠিকই বেরিয়েছিল, কিন্তু সেটা সোজা গিয়ে পড়েছিল নিচে কোনো এক বেচারার মাথায়। ব্যাস, এবার তো মিংফাও বিশ্বাস করতে বাধ্য হয় যে এই পেন্সিলটা দিয়ে কাগজে যা একা হবে সেটাই সত্যি হয়ে যাবে। আর এবার তারা দুজনে মিলে ঠিক করে তারা এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে। মনে যত শখ আছে সব মিটিয়ে ফেলবে। পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করার জন্য হুয়াং একটা সুন্দর বাড়ির ছবি আঁকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা আস্ত বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন করে। পুলিশ এসে সেই বাড়িতে ঢুকে তদন্ত করতে শুরু করে। এদিকে হুয়াংগাং আর মিনফা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। তাদের আত্মা তো খাতা ছাড়া হওয়ার মতো অবস্থা। তাদের বারবার মনে হচ্ছিল হয়তো এবার তারা দুজনেই ফেঁসে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হুয়াংগাং পেন্সিলটার গায়ে একটা ছোট্ট বোতাম দেখতে পায়। যেই না সে বোতামটা চাপ দেয়, সঙ্গে সঙ্গে তার আঁকার ছবিটা গায়েব হয়ে যায়। আর এবার তারা দুজনেই পেন্সিলটার আসল খেলা বুঝতে পারে। এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছুই তৈরি করতে পারবে। আর তাই মিংফা ঠিক করে সে এবার একটা রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে। এতদিন সে যা যা স্বপ্ন দেখেছিল, আর সে তার সবকিছুই পূরণ করবে। এরপর হুয়াং ওপেন কোটি টাকা আঁকার চেষ্টা করে, আর তার আকাশ শেষ হওয়ার সাথে সাথেই তাদের ঘর টাকায় একেবারে উপচে পড়ে। তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালার সব বকেয়া ভাড়া মিটিয়ে দেয়, কারণ বেচারারা বেশ কয়েক মাস ধরে ভাড়া দিতে পারেনি। এমনকি এরপর তারা তাদের সব প্রতিবেশীদের ভাড়াও দিয়ে দেয়। নতুন নতুন টাকা আসলে যা হয় আর কি, আগামী ৮ বছরের ভাড়াও চুকিয়ে দেয়। তাদের কাছে সে যেন এক সাক্ষাৎ দেবতা হয়ে ওঠে।
তারা দুজনে একটা দামি বিলাসবহুল গাড়িও তৈরি করে ফেলে। রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়াশুদ্ধ সবাই তো অবাক। টাকার জোরে দুজনেরই তখন পোয়া বড় অবস্থা। তারা এবার গেল জমি কিনতে। আর সেখানেই আচমকা তাদের দেখা হয়ে গেল সেই লেকিয়াকের সাথে। হ্যাঁ, সেই লেকিয়াক, যে হুয়াংয়ের ছবিগুলো নামমাত্র দামে কিনে নিত। তাদের দুজনের ঝা চকচকে পোশাক আশাক দেখে লেকিয়াকের তো বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হচ্ছিল এরা মনে হয় বড়লোক হওয়ার ভান করছে, কিন্তু লেকিয়াক নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যখন সে দেখে তারা দুজন নগদ টাকা দিয়ে দুটো দামি ভিলা কিনে ফেলেছে। এত টাকা, তাও আবার সব ক্যাশ। এটা দেখে লেকিয়াকের তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে মনে মনে জ্বলতে লাগল। কয়েকদিন পর হুয়াংশাইয়াংকে তার নতুন কেনা ভিলাতে নিয়ে আসে। আর এটা শাহংয়ের জন্য একটা বিশাল সারপ্রাইজ ছিল। পুরো ভিলার ভেতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে দাঁড়িয়েছিল। আর এখানে আমরা মিয়াংফাকেও দেখতে পাই। সে তার নতুন বান্ধবী টিয়ানের সামনেই শাওইয়ংকে পট করে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু শাওইয়ং তার প্রস্তাব ফিরিয়ে দেয়। হুয়াংগাং অবাক হয়ে কারণ জানতে চাইলে শাওইয়াং তাকে বলে সে এত ধন সম্পদের যোগ্য না। সে নিজেকে হুয়াংগাংয়ের মতো এত বড় আর ধনী ব্যক্তির পাশে থাকার উপযোগ্য বলে মনে। এই কথা শুনে হুয়াংগাং আর চুপ থাকতে পারে না। সে শাওইয়াংকে এসব সত্যি কথা বলে দেয়। সে জানায় যে এই সমস্ত ধন দৌলত, এই বিলাসবহুল জীবন, এই সবকিছু আসলে একটা জাদুর পেন্সিলের কেরামতি, যেটা একটা ভিনগ্রহের মহাকাশজ থেকে টুপ করে নিচে পড়ে গিয়েছিল। সে পেন্সিল দিয়ে যাই এক তো সেটাই নাকি চোখের সামনে জীবিত হয়ে ওঠে। কিন্তু শাওইয়ং তার কোনো কথাই বিশ্বাস করে না। সে ভাবছিল এ আবার কেমন গাঁজাখড়ে গল্প। তখন হুয়াং বলে, আচ্ছা, আমি যদি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তাহলে কি বিশ্বাস করবে? আর তার এই কনফিডেন্সের কথা শুনে এবার শাওয়ং একটু একটু রাজি হয়। সে খুব সুন্দর দুটো চোখ আঁকে, কিন্তু সেগুলো শাওয়েংয়ের চোখে ফিট না হয়ে বাইরে চলে আসে। এরপর সে বুদ্ধি খাটিয়ে শুধু শাওইয়ংয়ের একটা পুরো ছবি আঁকল, আর সেই ছবির ভেতরেই চোখ এঁকে দিল। টানা 5 ঘণ্টা ধরে সে এক মনে শুধু ছবিটাই আঁকল। কিছুক্ষণ পর আমরা দেখলাম শাওইয়ং হঠাৎ করেই সবার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। সবাই তো ভয়ে চিন্তায় অস্থির, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে আসে। আর এবার তার চোখের দৃষ্টিও ফিরে এসেছে। সে সবকিছু দেখতে পাচ্ছে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই কিছুদিন পর থেকে শহরে এসব আজব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ধরুন, সিনেমার শুটিং চলাকালীন এক নামকরা অভিনেত্রীর চোখের মণি হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর এরপর থেকেই সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। আবার খবর পাওয়া যায় একটা বিশাল বিলাসবহুল ভিলা হঠাৎ করেই এক জায়গা থেকে উধাও হয়ে গেছে। আর সেটা ছিল সেই একই ভিলা যেটা হুয়াংগাং এঁকেছিল। এমনকি এক লোকের দামি গাড়ি চলতে চলতেই হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। আর সেটাও ছিল অবিকল মিংফার গাড়ির মতোই। আর পুলিশ ক্যাপ্টেন ঝাংনান এই সমস্ত ভুতুরে রিপোর্ট পেয়ে রীতিমত কনফিউজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তদন্ত করতে শুরু করলেন। তার কাছে আরও একটা খবর আসে, একটা ব্যাংক থেকে নাকি হঠাৎ করেই ওপেন কোটি টাকা গায়েব হয়ে গেছে। এইসব কাণ্ড কারখানা সম্পর্কে না জেনেই আমাদের মিংফা আর হুয়াং তাদের নতুন পাওয়া জীবন নিয়েই ব্যস্ত হচ্ছিল। তারা দুজনেই তাদের নতুন জীবনে এখন অনেক খুশি, যদিও লেকিয়াক এই ব্যাপারগুলো কিছুতেই হজম করতে পারছিল না। হুয়াং যে কিনা একটা রাস্তার সামান্য গরিব শিল্পী, সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল, তার মাথায় এটা কিছুটাতেই ঢুকছিল না। তাই সে সোজা পুলিশ ক্যাপ্টেন ঝাংনানকে ফোন করে দেয় আর বলে যে ওই ব্যাংক থেকে অপন কোটি টাকা হুয়াং ছাড়া আর কেউ সরায়নি, সেই আসল চোর। ক্যাপ্টেন ঝাংনাং তদন্ত করে হুয়াংয়ের দুটো বিরাট ভিলার খোঁজ পায়, আর তাদের কাছ থেকে যত টাকা পাওয়া গেল ঠিক তত টাকাই ব্যাংক থেকে চুরি গিয়েছিল। তার মানে ডালমে কুচ কালা হে। এই কাজ নির্ঘাত হুয়াংগাংয়েরই।
তাই তিনি আর দেরি না করে হুয়াঙ্গাং আর মিংফাকে গ্রেফতার করলেন। এদিকে পুলিশ স্টেশনে আনার পর জিজ্ঞাসাবাদের সময় তিনি তাদের দুজনকেই ব্যাংক থেকে কোটি টাকা গায়েব করার জন্য আচ্ছামতো জেরা করলেন, কিন্তু তারা দুজনেই সাপ অস্বীকার করল যে তারা ব্যাংক থেকে কোন টাকা চুরি করেনি। তখন ঝাং আন তাদেরকে জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা এত টাকা পেলে কোথায়? এর উত্তরে তারা দুজনেই বলল যে তাদের কাছে এমন এক আশ্চর্য ক্ষমতা। তিনি তাদের কোনো কথাই বিশ্বাস করলেন না। কিন্তু তারপর হুয়াঙ্গাং ঘরের ভেতরেই একটা জলজান্ত ফেরারি গাড়ি একে হাজির করে, আর এটা দেখে এবার ঝাংনানের চোখ কপালে ওঠার মতো অবস্থা। তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে তাদের দুজনের কাছেই সত্যি হয়তো এমন কোনো আজব ক্ষমতা। কিন্তু যেহেতু তাদের দুজনের বিরুদ্ধে কোটি টাকার চুরির অভিযোগ ছিল, আর ঝাঙানের কাছেও এর কোনো সলিড প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে, তাই তাকে এক প্রকার বাধ্য হয়েই তাদের দুজনকে ছেড়ে দিতে হয়। অবশ্য পুলিশ তাদের উপরে কড়া নজর রাখতে শুরু করে, আর তারপরই তারা খবর পায় যে একটা গাড়ির শোরুম থেকে একটা ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে, আর সেটা ছিল হুবহু সেই একই ফেরারি গাড়ি যেটা হুয়াং তাদের চোখের সামনে এনেছিল। বাড়িতে পৌঁছানোর পর হুয়াংও খবরের কাগজে আর টিভিতে সবকিছু জানতে পারে। কি করে হঠাৎ করে ব্যাংক থেকে কোটি টাকা ভ্যানিশ হয়ে গেছে, কি করে একটা ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে। এই সব খবর দেখে হুয়াংয়ের মাথায় যেন বাজ পড়ে। সে এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে ওই পেন্সিলটা দিয়ে আসলে নতুন কিছু তৈরি করা যায় না, বরং ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রগুলোকেই টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে। যেমন সেই ব্যাংকের ভেতরে কোটি টাকা ছিল। হুয়াং যেই মুহূর্তে কোটি টাকা আঁকল, সেই টাকা ব্যাংক থেকে সোজা টেলিপোর্ট হয়ে তাদের কাছে চলে এসেছে। তার মানে এই পেন্সিলের কাজ আসলে জিনিসপত্র এদিক ওদিক করা হাজির হয়। আসলে এই শিয়া ছিল হুয়াংগাংয়ের পুরনো প্রেমিকা, যে একসময় হুয়াংকে ছেড়ে টাকার লোভে লেকিয়াকের সাথে ভেঙে গিয়েছিল। কিন্তু লেকিয়াঙ্ক লোকটা ভালো ছিল না, সে শিয়াকে খুব মারধর করত। সেই কারণেই সে আবারও হুয়াংগাংয়ের কাছে ফিরে এসেছে। সে হুয়াংগাংয়ের কাছে তার অতীতের সব ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চাইতে লাগল। তার এত দুঃখ দেখে হুয়াংগাং অবশেষে সাওয়াংয়ের কাছ থেকে অনুমতি নিয়ে শিয়াকে সেই রাতে তাদের সাথে একটু লাল পানি খাওয়ার ব্যবস্থা করে দেয়। নেশার ঘোরে মনের দুঃখে হুয়াংগাং শিয়াকে সেই জাদুর পেন্সিলের ব্যাপারে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। কিন্তু সে টেরও পাচ্ছিল না যে তার এই সব কথা লেকিয়াক শুনে ফেলছিল, কারণ লেকি চালাকি করে শিয়ার পোশাকের ভিতরে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরের দিন সকালেই ক্যাপ্টেন ঝাংনাং তার দলবল নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হয়। হুয়াংগাং আর মিংফা তাদের নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই সবকিছু জানে ফেলবে। আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয়, তাহলে তারা পৃথিবীর সবথেকে বড় অপরাধী হিসেবে ধরা পড়বে আর জেল খাটতে হবে। অবশেষে তারা দুজনেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে তারা পেন্সিলটা পুলিশের হাতে তুলে দেবে। ঝাং তাদের কথা দেয় যে যদি তারা পেন্সিলটা তাকে দিয়ে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। হুয়াং তার সিন্দুক খোলে, যার ভেতরে সে খুব যত্ন করে পেন্সিলটা রেখে দিয়েছিল। কিন্তু যেই না সে সিন্দুকটা খোলে দেখে পেন্সিলটা ভেতর থেকে গায়েব। আসলে শিয়া রাতের বেলাতেই চুপি চুপি এসে পেন্সিলটা চুরি করে লেকিকে দিয়ে দিল। আহারে, বিশ্বাস করে কি ভুলটাই না করল হুয়াং। ওদিকে লেকি সেই জাদুর পেন্সিলটা পেয়ে তো খুশিতেই আত্মহারা। সে প্রথমে বিশ্বের সবথেকে বড় একটা আর্ট এক্সিবিশনের ছবি আঁকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একটা ইলাহি ব্যাপার বিশাল প্রদর্শনী তৈরি হয়ে গেল। আর এখানেই থেমে নেই, সে এরপর একটা বিশাল রাজপ্রাসাদের ছবি আঁকে। দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারী রাজপ্রাসাদও দাঁড়িয়ে যায়। কিন্তু সে এতেও শান্ত হয় না। এরপর সে আগে বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডকে আর দেখতে না দেখতেই সেই সুন্দরীও এসে তার সামনেই হাজির। কিন্তু লেকি যেই না তাকে বলল যে সে তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চায়, আর যায় কোথায় মেয়েটা দিল
তার গালে কষে 2-3টা চড় মনে হচ্ছে। লেকিয়াকের পেন্সিলটা পাওয়ার পর প্রথমে নিজের চেহারাটা একটু ভালো করে এঁকে নেওয়া উচিত ছিল কি বলেন বন্ধুরা। কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর ঝাংনান তার পুলিশ বাহিনী নিয়ে সেখানেও পৌঁছে যায়। তিনি লেকিয়াককে ভালো কথায় পেন্সিলটা দিয়ে দিতে বলেন, কিন্তু লেকিয়াক তখনও ক্ষমতার গরমে পুরোই অন্ধ। সে পেন্সিল দিতে সরাসরি মানা করে দেয়। তারপর লেকিয়াক তাদের একটা ছবি দেখায়, আর সেই ছবিটা ছিল সেই একই ভিন গ্রহের মহাকাশযানের, যেটা তাদের শহরের উপর দিয়ে অনেক দিন আগে উড়ে গিয়েছিল। আর সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হল যেন আকাশ থেকে সেই ভিন গ্রহের মহাকাশযানটা তাদের দিকেই নেমে আসছে। ওদিকে আবার সেই মহাকাশযানের ভেতরে থাকা 3 জন এলিয়েন এতক্ষণে জেনে গিয়েছে যে তাদের সেই মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে। আর এখানেই আমরা আসলে জানতে পারি ওই পেন্সিলের আসল কাজ মহাকাশের আবর্জনা পরিষ্কার করা। যদি মহাকাশে তাদের মহাকাশযানের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে, তারা পেন্সিলের সাহায্যে সেটা ছবি এঁকে সেটাকে চোখের সামনে থেকে নিমেষেই সরিয়ে দেয়। মানে এক কথায় ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা ক্লিনার টুল ছাড়া আর কিছুই না। যাই হোক, লেকিয়া এক সেই মহাকাশ যানটা পৃথিবীতে এঁকে হাজির করে, আর দেখতে না দেখতেই মহাকাশটা টেলিপোর্ট হয়ে সোজা তাদের উপরেই এসে পড়ে। এবার স্পেসশিপ থেকে সেই 3 জন এলিয়েন বেরিয়ে আসে, আর একজন এলিয়েন বেরিয়ে এসেই হুয়াংগাংকে খপ করে ধরে ফেলে, কারণ তার ধারণা ছিল পেন্সিলটা হুয়াংগাং এর কাছেই আছে। কিন্তু হুয়াংগাং তখন ভয়ে ভয়ে এলিয়েনকে জানায় যে পেন্সিলটা আসলে লেকিয়াকের কাছে। কিন্তু ততক্ষণে লেকিয়াক ডালফো থাম্যানমোট ওতেসোন সালের দুনিয়ার সবথেকে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্কের ছবি এঁকে ফেলেছে, আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভেতরেই বসে আছে। কিন্তু এলিয়েনটা মোটেও কাঁচা খেলোয়াড় ছিল না। তারা আক্রমণ করার আগেই লেকিয়াককে ট্যাঙ্ক থেকে টেনে বের করে আনে, আর তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এলিয়েনটা দেখে লেকেকের হাতে থাকা পেন্সিলটা কেটে সূচালো করা হয়েছে। ঠিক তখনই ওয়াংগাং সাহস করে এগিয়ে এসে এলিয়েনটাকে জানায় যে আসলে সেই পেন্সিলটাকে শার্পনার দিয়ে কেটেছিল, যাতে সে আরও নিখুঁতভাবে আর আরামে যে কোনো কিছু ছবি আঁকতে পারে। আসলে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হুয়াংগাংয়ের সরলতা সততা দেখে এলিয়েনটা তাকে ক্ষমা করে দেয়, আর সে হুয়াংগাংকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে। এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলো এক্ষুনি তাদের নিজেদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে, না হলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর সেই এলিয়েনটা জাদুর পেন্সিলটা দিয়ে এতক্ষণ ধরে আঁকা সব জিনিস, বাড়িগাড়ি, টাকা পয়সা, এমনকি মিস ওয়ার্ল্ডকেও তার আসল জায়গায় ফিরিয়ে দেয়। এরপর এলিয়েনদের এটাও মনে পড়ে যে তারা তাড়াহুড়োই ভুল করে নিজেদের মহাকাশযানটাকেও মহাকাশে পাঠিয়ে দিয়েছে, তাই তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উধাও হয়ে যায়। আর আমরা তখন দেখি লেকিয়াকের গায়ে দামি পোশাকও হাওয়া হয়ে গেছে। সে একেবারে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তার পোশাকও ওই পেন্সিল দিয়েই এঁকেছিল। ঝাংনাং তখন লেকিয়াককে দড়ি দিয়ে বেঁধে গ্রেফতার করে, কারণ পেন্সিলের আসল সত্যি জানার পরেও সে এত সব কাণ্ড কারখানা করেছে। এমনকি মিস ওয়ার্ল্ডকেও নিজের স্বার্থে এনে হাজির করেছিল। এটা তো অন্যায়। সবকিছু আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথে শাওয়ানের চোখের দৃষ্টিও আবার চলে গেছে। সে আবার অন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হল সে এতে মোটেও কষ্ট পায়নি। সে তার নিজের জীবনে খুব খুশি ছিল। সে এখনও হুয়াংগাংকে ঠিক আগের মতো করেই ভালোবাসে, আর সে সবসময় তার পাশে থাকবে বলেও জানায়। শিয়াও হুয়াংয়ের কাছে এসে তার ভুলের জন্য হাউমাউ করে ক্ষমা চায়। সে বলে ওই লুকানো ক্যামেরার ব্যাপারে সে সত্যিই কিছু জানত না। লেকিয়াক তাকে ঠকিয়েছে। হুয়াং উদার মনে তাকে আবারও ক্ষমা করে দেয়। আচ্ছা বন্ধুরা, হুয়াংগাংয়ের জায়গায় আপনারা থাকলে কি করতেন? শিয়াকে কি ক্ষমা করা যায়? যাই হোক, গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, হুয়াংগাং কি সত্যিই সবকিছু হারিয়ে ফেলেছে? সে তার ধন সম্পদ, বিলাসবহুল জীবন হারিয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে যা পেয়েছে তা হয়তো মনের শান্তি।
এই গল্পটা আমাদেরকে এটাই শিখায় যে জীবনের আসল সুখ কোনো জাদুর পেন্সিল বা রাতারাতি পাওয়া ধন সম্পদের মধ্যে লুকিয়ে থাকে না। আসল সুখ লুকিয়ে থাকে ভালোবাসায়, শোক পরিশ্রমে আর নিজের কাজের মাধ্যমে পাওয়া তৃপ্তিতে। একবার ভাবুন, শাওয়াংয়ের দৃষ্টিশক্তি চলে গেলেও তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। কারণ সে হুয়াঙ্গাংকে তার টাকার জন্য না, বরং তার মনটাকেই ভালোবেসেছিল। শেষ পর্যন্ত হুয়াঙ্গাং বুঝতে পারে তার জীবনের সবথেকে বড় শিল্পী সে নিজেই, আর তার সেরা সৃষ্টি হল এই সরল, সৎ আর ভালোবাসায় ভরা জীবন, যে জীবনে কোনো জাদুর প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই হৃদয় শুয়ে যাওয়া গল্পটা আপনাদের কাছে কেমন লাগল কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন চল যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন লিটু মিয়া ভাই। তিনি বলেছিলেন, আমি দেখছি রাতেল ওয়াহাদাটার সময় গোপালগঞ্জ থেকে আপনাকে অনেক ধন্যবাদ দিটু ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন। আসুন